বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার মাছ চাষি বন্ধুরা, গতকালকে 27শে মে রেমাল ঘূর্ণিঝড় যে দানবীয় তাণ্ডব চালিয়ে গেল, তো এর পরে আমাদের মাছ চাষিদের করণীয় কী সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা করতে বসা। তো এই রেমালের দানবীয় তাণ্ডবে যারা প্রাণ হারিয়েছেন তাদের সবার রুহের মাগফিরাত কামনা করছি। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনাদেরই প্রিয় চ্যানেল ফ্লাইং ফিশ 007-এর পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। এই রেমালের ক্ষতির তালিকায় আমিও আছি, কারণ আমার একটা 120 শতকের পুকুর, যেটার পাড়ের উচ্চতা 7 থেকে 7.5 ফিট, মানে বসে যাওয়ার পরে আমি 10 ফিট উঁচু করেছিলাম। তো 7 থেকে 7.5 ফিট, এটা অনেকটা নদীর সাইডে দেখে পাড়টা উঁচু করেছিলাম। তো এখন পর্যন্ত কোনো বন্যায় এটা প্লাবিত হয়নি, কিন্তু একমাত্র এই রেমালই আমার এই পুকুরটা প্লাবিত করছে এবং পুকুরের পাড়ের উপরে প্রায় 2 ফিট পানি উঠে গেছে। তো যা হয়েছে এ নিয়ে তো আসলে কষ্ট পাওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা যা করে তার বান্দার মঙ্গলের জন্যই করে। হয়তো আমি বা আমার যে চাষি বন্ধুরা এই রেমালে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমাদের জন্য অবশ্যই আল্লাহ তাআলা এর চেয়ে অনেক ভালো কিছু অপেক্ষমান রেখেছেন। সেজন্যই হয়তো আমাদের উপর দিয়ে এই বিপদটা গেছে, কিংবা আরও বড় কোনো বিপদ হতে পারত, সেটা না হয়ে একটা ছোট বিপদ দিয়ে গেছে। যাই হোক, আমাদের আল্লাহর উপরে যথেষ্ট পরিমাণ ভরসা রাখতে হবে, কারণ যিনি আমাদের অনেক কিছু নিয়েছেন তিনি চাইলে অনেক কিছু আবার দিতে পারেন, যেটা আমরা কল্পনাও করতে পারবো না। তাই আমার চাষি বন্ধুদের বলবো যে যে অবস্থায় থাকবেন না কেন, যে পরিস্থিতি হোক না কেন, সবসময় মহান সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখবেন। আমাদের যে পুকুরগুলো প্লাবিত হয়েছে, বেশি পরিমাণ হয়েছে বা কম হয়েছে, এই পুকুরগুলোতে একটা আমূল পরিবর্তন চলে আসছে। অর্থাৎ অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, প্লাবনের পর আমাদের পুকুর বা জলাশয় অনেক বড় পরিবর্তন একটা চলে আসে। তো সেই পরিবর্তনগুলো কি কি আসে এবং এখানে আমাদের মাছের উৎপাদনের লক্ষ্যমাত্রা, পুকুরের উর্বর ক্ষমতার যে পরিবর্তনটা হয়ে যায়, সেই উর্বর ক্ষমতাকে বা আবার উর্বরতায় রূপান্তরিত করা এবং প্রাকৃতিক পরিবেশটাকে ঠিক করে আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আমাদের অবশ্যই কিছু করণীয় বিষয় আছে। যে বিষয়গুলো নিয়ে আমরা একটু সচেতন হলে আমরা পুকুরটাকে আবার সে আগের পর্যায়ে নিয়ে আসতে পারবো এবং আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রাটা আমরা ঠিক রাখতে পারবো। তো অনাবৃষ্টি, অতিবৃষ্টি এবং বন্যার পরে আমাদের পুকুরের সর্বপ্রথম যে পরিবর্তনটা হয় সেটা হয় প্রাকৃতিক পরিবর্তন, অর্থাৎ পুকুরের যে ন্যাচারাল ইকোসিস্টেমটা পরিবর্তন হয়। দ্বিতীয় যেটা হয় সেটা হলো ঘোলাত্ব, পানিটা ঘোলা হয়ে যায়। তৃতীয় যে বিষয়টা সেটা হলো ক্যালসিয়াম কার্বনেটের শর্টেজ, অর্থাৎ ক্যালসিয়াম স্বল্পতা হয়ে যায়। অক্সিজেনের স্বল্পতা ঘটে। বিভিন্ন রকমের ভাইরাস, ব্যাকটেরিয়ার আগমন হয় পুকুরে, বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে যায়। এবং সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে অবস্থাটা, যে ক্রোমোনিয়ামের মতো এরকম অসংখ্য ভারী ধাতু আমাদের মাছ চাষের পুকুরে চলে আসে। তো এই অবস্থাগুলো থেকে আমাদের পুকুরটাকে আগের অবস্থায় নিয়ে যাওয়া, এই পরিবর্তনটা আমরা কিভাবে করতে পারি। পুকুর মনে করেন একদম প্লাবিত হয়ে গেছে, পুকুরের উপরে আমার পুকুরের মতো 2 ফিট 3 ফিট পানি হয়ে গেছে, অর্থাৎ মাছ চলে গেছে। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি পুকুরটাকে সেচ দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই, কারণ এখানে যথেষ্ট পরিমাণে রাক্ষসে মাছ বাহির থেকে চলে আসতে পারে। সেটা যদি অনেক সময় খুব বড় সাইজের বোয়াল মাছ, আইড় মাছ, ভেটকি বা কোরাল, বড় শোল গজাল চলে আসে, তাহলে আমরা যদি একটু বড় সাইজের মাছও এখানে দেই, তা আমরা হিসাবটা ঠিক রাখতে পারবো না। যার জন্য
পুকুরটাকে সেচ দিয়ে নতুন করে সেটাকে তৈরি করে নেওয়াটাই যথেষ্ট বুদ্ধিমানের কাজ হবে। আর যাদের পুকুরটা কিছুটা প্লাবিত হয়েছে, অর্থাৎ পাশে নেট দিয়ে বা যে কোনো একটা প্রোটেকশনের ব্যবস্থা দিয়ে মাছটাকে ঠেকিয়ে রাখতে পারছেন, যে মাছ বের হয়ে যায়নি, তাদের জন্য আসলে এখন করণীয় বিষয়টা কি? তো পুকুরের পানি ঘোলা হওয়ার তিনটা মাধ্যম। প্রথম মাধ্যমটা হলো, যদি এরকম বৃষ্টি হয় তাহলে পুকুরের পাড় ধুয়ে যে পানিটা নামে, সেখানে পাড় থেকে পলিটা পানিতে নেমে এসে পানিটা ঘোলা হয়। আর যদি জোয়ারের পানি ঢুকে যায় তাহলে সেই জোয়ারের পানির সাথে পলি এসে পানিটা ঘোলা করে। তৃতীয়ত, যদি কোনো মাছ, ঘোলাকারী মাছ অর্থাৎ কার্ফু জাতীয় মাছ আমাদের পুকুরে থাকে, তাহলে পুকুরের পানি ঘোলা হয়। তা আমাদের প্রথমত এই ঘোলাত্বটাকে পরিষ্কার করতে হবে। এরপরে আমরা তো পুকুরে চুন ব্যবহার করি সবাই। তো চুনের যে ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ মাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য যে ক্যালসিয়ামের প্রয়োজনটা, সেই পানির আধিক্য এবং পানির পরিবেশের পরিবর্তনের জন্য সেই ক্যালসিয়ামের ঘাটতিটা হয়ে যায়। আমাদের এই ক্যালসিয়ামের ঘাটতিটা ঠিক করতে হবে। এবং অক্সিজেনের স্বল্পতা হয়, কারণ আমরা পুকুরে যে প্রাকৃতিক পরিবেশটা, ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন যেটা আমরা তৈরি করেছি, অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটনই তো আমাদের অক্সিজেনটা পুকুরে ধরে রাখার মানে মূল বিষয়। তা আমাদের সেই ফাইটোপ্লাঙ্কটনটা থাকে না এবং ঘোলা হয়ে যায় পানি। সেই কারণে পুকুরে অক্সিজেনের যথেষ্ট পরিমাণে শর্টেজ হয়। তবে অ্যামোনিয়া নিয়ে ভাবার তেমন কিছু নাই, অ্যামোনিয়া নিয়ে কেউ চিন্তা করবেন না। এই যে জোয়ারের যে পানিটা, সেটা তো মাঠ, ঘাট, বিল, বিভিন্ন জায়গা গড়ায় তারপর আমাদের পুকুরে এসছে। তো মানুষ সবজি চাষে, বিভিন্ন ফসল চাষে বিভিন্ন রকম মেডিসিন ব্যবহার করে, এটা মাটির সাথে থেকে যায়। ওই মাটি ধুয়ে পানিটা আসার কারণে আমাদের ক্রোমোনিয়াম সহ বিভিন্ন রকমের ভারী ধাতু আমাদের পুকুরে চলে আসে। তা আমাদের এই পর্যায়টা থেকে আমাদের পুকুরটাকে যদি আমরা সেই আগের যে পরিবেশটা, সেই পরিবেশটাই যদি আমরা ফিরিয়ে নিতে না পারি, তাহলে আমাদের পুকুরের যে উর্বর ক্ষমতাটা আমরা যে বাড়িয়েছিলাম, পুকুরটাকে আমরা যে জীবাণুমুক্ত করেছিলাম, পুকুরটায় যে আমরা বিভিন্ন রকমের প্রাকৃতিক খাদ্য তৈরি করেছিলাম, এগুলো তো সবই কমে গেছে। এটা আমাদের পুনরায় আবার ঠিক করতে হবে। আমি চাই যে আপনারা কোনো মেডিসিন ব্যবহার করবেন না, কারণ এখন কিন্তু মেডিসিন কোম্পানি এবং বিভিন্ন কোম্পানির লোকজন খুব সতেজ হয়ে যাবে। এখন আপনারা এটা ব্যবহার করেন, ওটা ব্যবহার করেন, এটা দিয়ে ওটা হবে, এটা দিয়ে সেটা হবে, নানানভাবে বোঝানোর চেষ্টা করবে। কিন্তু কিছু আমাদের দরকার নেই। আমাদের সাধারণত যে হিসেবটা, যে 3 থেকে 5 ফিট পানির জন্য আমরা 200 থেকে 250 গ্রাম চুন ব্যবহার করি, সেখানে চুনের ডোজটা আমরা হয়তো 300 গ্রাম করে দিলাম। মাছ থাকা অবস্থায়, আমি কিন্তু যাদের পুকুরের মাছ চলে যায়নি, মাছ আছে, আমি তাদের কথা বলছি। আর যাদের চলে গেছে তাদের তো পর্যাপ্ত পরিমাণে আমাদের পুকুর প্রস্তুতির যে ভিডিওগুলো আছে সেটা দেখে আপনারা সেভাবে ব্যবস্থা নেবেন। তো যাদের মাছ আছে তারা 250 থেকে 300 গ্রাম পর্যন্ত চুন আপনারা ব্যবহার করবেন। পানির গভীরতাটা অনেক বেশি হয়, 7-8 ফিটের মতো হয়ে যায়, তাহলে আপনারা 350 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন। কারণ মাছ থাকা অবস্থায় খুব বেশি চুন প্রয়োগ করা যাবে না। এবং এরকম একটা পরিমাণে লবণ, তবে লবণটা যদি আপনারা 300 গ্রাম থেকে 500 গ্রাম পর্যন্ত দিয়ে দেন, এই ঘোলা পানিতে মাছ থাকা অবস্থায় কোনো রকম কোনো ক্ষতি হবে না। কারণ এই যে স্যালাইনিটির যে ঘাটতিটা হয়েছে, মাছের যে ইলেকট্রোলাইটের যে ঘাটতিটা হয়েছে, সেটা পূরণ হয়ে যাবে। এবং লবণের মাত্রা একটু বেশি দিলে তাতে কখনোই মাছের ক্ষতি হয় না, যে যেভাবেই বলুক না কেন, এটা আমার পরীক্ষিত। এরপরে যে অক্সিজেন যে স্বল্পতাটা আছে, আপনারা এই চুন লবণের পরে
অবশ্যই আপনারা ছাই প্রয়োগ করবেন। সেটা হয়তো হাফ কেজি, 400 গ্রাম থেকে 500 গ্রাম ছাই, এবং ঘোলাত্ম হলে সাথে আপনার 80 থেকে 100 গ্রাম চিটাগুড়। যদি চিটাগুড়টা আপনাদের কাছে অ্যাভেলেবেল এখন না থাকে, তাহলে আপনারা সেটার পরিবর্তে 50 থেকে 60 গ্রাম চিনি ব্যবহার করতে পারেন, সাদা চিনিটা, অবশ্যই লাল চিনি না। আর আমি যে প্রস্তুতির কথাটা বলছি, এটা কিন্তু অবশ্যই এই বন্যা এবং বৃষ্টির পরে ঘোলা পানির জন্য। এটা কিন্তু সাধারণ পুকুরে কেউ ব্যবহার করবেন না, কারণ সেখানে ডোজটা অনেকটা কম হবে। তো আমরা এই প্রিপারেশনগুলো আমরা এখন পুকুরের জন্য অবশ্যই করব, কোনো রকম মেডিসিন ব্যবহার না করে, এবং আমাদের কিছুটা জৈব সার প্রয়োগ করতে হবে। তবে জৈব সারটা প্রয়োগ করার জন্য আমরা সেই যে গোবর সার, সেটা প্রয়োগ না করে আমরা যদি শতকে 1 কেজি বা 1.5 কেজি, 2 কেজি এই হিসেবে সরিষার খোল, যদি এটা আমরা 72 ঘন্টা থেকে 5 দিন আমরা ভিজিয়ে রেখে আমরা পুকুরে প্রয়োগ করতে পারি। কারণ সরিষার খোল 72 ঘন্টা পর্যন্ত সেটা মাছের খাবার থাকে, কিন্তু যখন 72 ঘন্টা ওভার হয়ে যায়, তখন সেটা জৈব সারে, খুব উন্নত মানের একটা জৈব সারে পরিণত হয়। আমরা এই জৈব সারটা প্রয়োগ করতে পারি, এবং আমরা কিছু কচুরিপানা প্রয়োগ করতে পারি, জীবন্ত কচুরিপানা। কারণ কচুরিপানা আমরা যদি পুকুরের 1-2টা সাইডে অথবা মাঝখানে বা যেভাবেই আমরা জীবন্ত কচুরিপানাটা যেন সারা পুকুরে ছড়িয়ে না যায়, আমরা যদি এভাবে ব্যবহার করি, তাহলে ঘোলাত্মটা যাবে, অ্যামোনিয়াটা শোষণ করে নিবে, এবং ক্রোমোনিয়াম সহ যত ভারী ধাতু বিষক্রিয়া বাহির থেকে পানির মাধ্যমে চলে এসছে, সেটাকে শুষে নিয়ে আমাদের পুকুরটাকে একদম নিটল ক্লিন করে ফেলবে। এরপর আমরা যদি শতকে ঘোলা পানির জন্য 1 কেজি করে শুকনো খড় যদি আমরা পুকুরে প্রয়োগ করি, তাহলে আমাদের ঘোলাত্মটা কাটবে, অ্যামোনিয়া শোষণ হবে, পুকুরে পর্যাপ্ত খড়ের সাথে পেরিফাইটান হবে, ফাইটোপ্লান্টন, জুপ্লান্টন সবই তৈরি হবে আমরা যদি খড়টা প্রয়োগ করি। আর যারা খড় প্রয়োগ করবেন না, তারা চুন, লবণ, ছাই, মোলাসেস এসব পুকুর প্রস্তুতির বিষয়গুলো পুকুরে প্রয়োগ করবেন। তো এই খুঁটিনাটি কিছু বিষয় আমাদের একটু ধ্যান দিলেই আমাদের পুকুরটাকে আমরা আবার আগের পর্যায়ে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। পুকুরের উর্বর ক্ষমতা এবং পুকুরের উৎপাদন ক্ষমতাকে আমরা আবার ঠিকঠাক করতে পারবো। এবং আপনারা সাথে চাইলে এখন যে মাছের খাদ্যটা প্রয়োগ করবেন, সেই খাদ্যের সাথে প্রতি 1 কেজি খাবারে 1 গ্রাম করে হলুদের গুঁড়া আপনারা প্রয়োগ করতে পারেন হাতে তৈরি খাবারে। আর যারা হাতে তৈরি খাবারটা ব্যবহার করছেন না, তারা শতকে 50 গ্রাম হলুদ, গুঁড়া হলুদ, 50 গ্রাম কাঁচা রসুন থেতলে আপনারা সমস্ত পুকুরের পানিতে আপনারা ছিটিয়ে দিতে পারেন। অথবা যদি নিম পাতা থেতলে আপনারা পুকুরে ছিটিয়ে দেন, তাতেও আপনারা অনেকটা ভালো একটা ফল আপনারা পাবেন। তো আমি চাই সমস্ত মাছ চাষির যে ক্ষতিটা এই বন্যা বা প্লাবনে, এই রেমালে যেটা ক্ষতিটা করেছে, মহান সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে সেই ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক দান করুক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফেজ।